আসসালামু আলাইকুম। ডাক্তার ARM জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আমরা আজকে যেই হেলথ টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেনোপজাল সাইন সিমটম এবং এর কারণ, এবং এই ধরনের সাইন সিমটম অতিরিক্ত হলে আমরা কিভাবে এর থেকে পরিত্রাণ পেতে পারি। তো আসলে মেনোপজাল সিমটমটা আসলে কি? তো মেনোপজাল সিমটমটা সাধারণত মহিলাদের 45 টু 55 ইয়ার্সের মধ্যেই দেখা দেয়। তো সাধারণত এটা 50 টু 52 ইয়ার্সের মধ্যে বেশি দেখা দেয়, এবং এই সময় মাসিক বন্ধ হয়ে যায়। এবং আমরা জানি যে প্রতি মাসে রেগুলার যাদের মাসিক হয় মহিলাদের, তাদের প্রতি মাসে একটা করে ওভাম রিলিজ হয় ওভারি থেকে। এরকম প্রায় 400 ওভাম তার টোটাল রিপ্রোডাক্টিভ সাইকেলের মধ্যে রিলিজ হয়। তো এটা 50, 51, 52 এরকম সময়ের মধ্যে সাধারণত স্বাভাবিক প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। আচ্ছা, তো এখন এটা যখনই বন্ধ হয়ে যায় তখন আমাদের মা বোনদের মাসিক বন্ধ হয়ে যায়, এবং এই সাথে সাথে অন্যান্য আরও কিছু সিমটম দেখা দেয়। তো যদিও মাসিক বন্ধ হয়ে যায় এবং এরপর থেকে আর কনসিভ করার বা বাচ্চা নেওয়ার সুযোগ থাকে না, কিন্তু কিছু সাইন সিমটম আসে যেটা অনেক সময় অতিরিক্ত প্রকাশ পাওয়ার কারণে অনেকে অনেক কষ্ট পায়। তো এর মধ্যে প্রথম যে সিমটমটি বেশি দেখা যায় সেটা হচ্ছে হট ফ্লাশ। প্রায় 70% মহিলারাই এই সময় প্রচণ্ড হট ফ্লাশ, বা অনেকের ল্যাঙ্গুয়েজটা এরকম থাকে যে মাথার তালু গরম হয়ে যাচ্ছে, মুখ গরম হয়ে যাচ্ছে, হাত পা জ্বালা পোড়া করতেছে, রাতে শুলে উঠে অনেক সময় গোসলও করতে হচ্ছে, ফ্যান ছেড়ে রাখতেছে, এসি ছেড়ে রাখতেছে, প্রচণ্ড শরীরে তাপ বেড়ে যাচ্ছে, হ্যাঁ, এবং মাথা ব্যথা, এই রিজিয়নটা কান দিয়ে ধোয়া বেরোচ্ছে, এরকম হট ফ্লাশ আসে। তো যাই হোক, এটা একটা অন্যতম সিমটম, প্রায় 70% মহিলারা এটা ফিল করেন। এছাড়া আরেকটা সিমটম হচ্ছে যে ভ্যাজানাল ড্রাইনেস এবং ভ্যাজানাল অ্যাট্রোফি। এই দুটা সিমটম খুব প্রমিনেন্টলি দেখা যায়। এছাড়া মুড চেঞ্জ হয়, হ্যাঁ, মানে মন মেজাজের উপরেও একটা প্রতিক্রিয়া দেখা যায়। হ্যাঁ, অনেক সময় খিটখিটে মেজাজ হয়ে যায়, অসহিষ্ণু হয়ে যায় এই সময়, বা রাগ বেশি আসে, ইরিটেবল হয়, অনেক সময় কান্না আসে কোনো কারণ ছাড়াই। এই সময় এই সিমটমগুলো দেখা দেয়, হ্যাঁ। এবং মেমোরিতেও অনেক সময় ডিস্টার্ব ফিল করে, হ্যাঁ। তো অ্যাঙ্গার, রেগে যাওয়ার প্রবণতা থাকে, অ্যাংজাইটি, দুশ্চিন্তাগুলো থাকে, মানে মুডের, ইমোশনের উপর এই সময়টাতেও হরমোনাল ইমব্যালেন্সের একটা বিশাল প্রভাব পড়ে। আচ্ছা, এরপরে আসে আমাদের ওয়েট গেইন হয়ে যায়, হ্যাঁ। অনেক মহিলাদের ইস্ট্রোজেন প্রজেস্টেরনের ইমব্যালেন্স হওয়ার কারণে এখানে এই সময় ওয়েট গেইন হয়, ওজন বেড়ে যায়। এটা অনেকের দেখা দেয়। এছাড়া সেক্সুয়াল ডিজায়ার বা লিবিডো, হ্যাঁ, আকাঙ্ক্ষা, এটা অনেক হ্রাস পায়। তারপর অনেকের অস্টিওপোরোসিস বা অস্টিওপেনিয়া যেটা হয় সেটা হচ্ছে বোন লস, হ্যাঁ, বা হাড় ক্ষয়ের সিমটমগুলো এই সময় দেখা দেয়। যখনই আমার ইস্ট্রোজেনের সাপোর্টটা বা প্রজেস্টেরন কমে যাচ্ছে, ইস্ট্রোজেন কমে যাচ্ছে, তখনই যে প্রোটেকশনের মধ্যে ছিল মহিলারা, সেই প্রোটেকশনটা উইথড্র হয়ে যায় মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরপরই, মেনোপজের সময় শুরু হওয়ার পর থেকেই। তো তখন অস্টিওপেনিয়া বা অস্টিওপোরোসিস, হ্যাঁ, হাড় ক্ষয়ের যে সিমটমগুলো বা হাড় ক্ষয়ের প্রবণতাগুলো বাড়তে থাকে। আর অ্যাট্রোফি, শরীরের বিভিন্ন মাসেলগুলো শুকিয়ে যায় অনেক সময় ওয়েট রিডাকশন হয়, শরীরের বিভিন্ন অর্গানগুলো শুকিয়ে যায়, ব্রেস্ট অ্যাট্রোফি হয়, মাসেল অ্যাট্রোফি হয়, ঠিক আছে, চামড়াগুলো ঝুলে যায়, কোলাজেন, যে আগের যে অ্যান্টি এজিং যে প্রপার্টি ছিল, হ্যাঁ, বয়স তারুণ্য ধরে রাখার যে বিষয়টা ছিল, সেটা লস হয়ে যাচ্ছে, অনেকটা বার্ধক্য যেন দ্রুত চলে আসে, হ্যাঁ। তো এই সময়টাতে আসলে কিভাবে এই টোটাল মেকানিজমটা হয় এটা সম্পর্কে কিছুটা ধারণা দিব, এবং তারপরে এ থেকে আমরা কিভাবে এটা উত্তরণ পেতে পারি সেই বিষয়টা আমরা আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা, এখন এই সময় আমাদের তিনটা গুরুত্বপূর্ণ হরমোন যেটার সাপোর্টে আমরা মহিলারা থাকি। তো সেটা কি হয়? সেটা হচ্ছে এক ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন এবং প্রোজেস্টেরন। তো এই তিনটা হরমোন কিন্তু মহিলাদের ওভারি থেকে রিলিজ হয়, হ্যাঁ। এবং আরেকটা ব্যাকআপ জায়গা থাকে, সেটা হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড। দুইটা কিডনির উপরে যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড আছে, সেই অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকেও এই হরমোনগুলো রিলিজ হয়। তো এটা হচ্ছে ব্যাকআপ। 10% 10 to 15% এই অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে রিলিজ হয়, আর বাকিটা 90% বা 85% আমাদের এই ওভারি থেকে রিলিজ হচ্ছে। তো টোটাল রিপ্রোডাক্টিভ পিরিয়ডে ওভারি থেকে এটা মেনটেন করা হয়। এখন যখনই মেনোপজ হয়ে যাচ্ছে তখন কি হয়? তখন নর্মালি আমাদের ইস্ট্রোজেন যে লেভেলে থাকে, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন একটা ভারসাম্য থাকে, হ্যাঁ। সাধারণত প্রোজেস্টেরন ইস্ট্রোজেনের চেয়ে বেশি থাকে, বাট রেশিওটা মেনটেন করে। কিন্তু যখনই ডিউরিং মেনোপজের সময় এই ইস্ট্রোজেন প্রায় 50% কমে যায়, হ্যাঁ। আমি যদি একটু দেখাই, ইস্ট্রোজেন প্রায় 50% কমে যায়,
এবং প্রোজেস্টেরন সেই তুলনায় অনেক বেশি ড্রামাটিক্যালি ফল করে, 70 to 90% এটা ফল করে। তো যে কারণে প্রোজেস্টেরন যত বেশি কমে যায়, ইস্ট্রোজেন ডমিনেন্সের ইফেক্টটাও তখন বেশি দেখা যায়, গ্যাপটা বেড়ে যায়। তো এটা একটা ভারসাম্য থাকে, হ্যাঁ, একটা রেশিও মেনটেন করে। তো এটা একটা ইম্পর্টেন্ট একটা চেঞ্জ আসে। টেস্টোস্টেরন যেটা অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে তৈরি হচ্ছিল সেটাও কমে আসে, কারণ অ্যাড্রিনাল গ্ল্যান্ডেরও কিছুটা অ্যাট্রফি হয়। আচ্ছা, তো এখন এই যে চেঞ্জেস যেগুলো হয়, তো সেই চেঞ্জটার কারণে তো মহিলাদের এই সমস্যাগুলো দেখা যায়। তো সুতরাং যেটা করতে হবে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট যে বিষয়, সেটা হচ্ছে এই সময় ইস্ট্রোজেন যেন মানে অতিরিক্ত বেশি না থাকে, আবার অতিরিক্ত কমে না যায়, আবার প্রোজেস্টেরন যেন এই যে ড্রামাটিক্যালি যে কমে গেল 70 to 90%, মানে খুব দ্রুত, এটা যাদের খুব বেশি কমে যাবে, হ্যাঁ, তখন কিন্তু তাদের ইস্ট্রোজেন কম্পারেটিভলি এই রেশিওটা বেশি চলে যাবে এবং এটা এই হট ফ্লাশ সিমটমগুলো বেশি আসবে। তো এইটার একটা সুন্দর একটা ব্যালেন্স বা অনুপাতটা ঠিক রাখতে হবে। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে এটার জন্য সুস্থ রাখার জন্য কি করতে হবে, সাডেনলি যেন এত এলোমেলো না হয়ে যায়। তাহলে আমাদের ব্যাকআপ ছিল কি, আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ড, এটা হচ্ছে কিডনি, দুই পাশে দুইটা কিডনি আছে, আমাদের কিডনির উপরে এই অ্যাড্রিনাল গ্ল্যান্ড আছে, ঠিক আছে। তো এখন যদি সাডেনলি আমার এই মেনোপজের সময়টা বন্ধ হয়ে যায়, তখন যাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ডটা শক্তিশালী আছে বা আগে থেকেই স্বাস্থ্য ভালো, অ্যাড্রিনাল গ্ল্যান্ড হেলদি, তারা কিন্তু এই সিমটমগুলো বা ওই সময়ের পিরিয়ডটাতে খুব সুন্দরভাবে ওভারকাম করতে পারে বা ওই ট্রানজিশন পিরিয়ডটা সুন্দরভাবে পাড়ি দিতে পারে। কিন্তু যাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ড আগে থেকেই দুর্বল বা অ্যাড্রিনাল ফ্যাটিকে যারা ভুগছেন, হ্যাঁ, বা বিভিন্ন ওষুধের কারণে, স্পেশালি স্টেরয়েড জাতীয় ওষুধ বা বার্থ কন্ট্রোল পিল অথবা ইনজেকশন অথবা অনেক ইস্ট্রোজেন মানে মিমিক্রি যে কসমেটিক্স, সিনথেটিক ইস্ট্রোজেন, তো অনেক এই ধরনের অনেক ড্রাগ আছে বা কিছু বা অনেক ইস্ট্রোজেন মিমিক্রি জিনিস পাওয়া যায়, যেটা আমাদের খাবারের মধ্যেও পাওয়া যায়, পেস্টিসাইড ইনসেকটিসাইডে পাওয়া যায়। তো সেগুলো যদি আগে থেকেই বেশি পরিমাণে শরীরে এক্সপোজার হওয়ার কারণে অ্যাড্রিনাল গ্ল্যান্ড আগে যদি দুর্বল হয়ে থাকে, তখন তাদের এই সময়টাতে খুব সমস্যা হয় বা এই ধরনের সিমটমগুলো খুব বেশি মাত্রায় প্রকাশ পায়। যে এই সিমটমগুলো আমরা কিভাবে ওভারকাম করতে পারি, তাহলে অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে সাপোর্ট দিতে হবে এক। আর যারা এখন এই ভিডিওটা শুনছেন, হ্যাঁ, যাদের অলরেডি মাসিক বন্ধ হয়ে গেছে বা মেনোপজ সিমটমে শুরু হয়ে গেছে, তারা কি করবেন, তাদেরকে অ্যাড্রিনাল গ্ল্যান্ড এখনই স্ট্রং করতে হবে, অ্যাড্রিনাল গ্ল্যান্ডটাকেও সুস্বাস্থ্যবান করতে হবে এবং এই ব্যালেন্সটা ইস্ট্রোজেন প্রজেস্টেরনের ব্যালেন্স ঠিক রাখতে হবে, ঠিক আছে। তো এটার জন্য আমরা আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে আমাদের কোলেস্টেরল, আমাদের যে গুরুত্বপূর্ণ উপাদান, সেটাকে আমরা খুব বেশি কমায় ফেলবো না। কোলেস্টেরল যারা কমায় ফেলে তাদের সমস্যা হয়, কারণ এই কোলেস্টেরল হচ্ছে ইস্ট্রোজেন, তারপর হচ্ছে প্রজেস্টেরন, হ্যাঁ, যে হরমোনগুলো বললাম, টেস্টোস্টেরন, এগুলোর প্রিকারসার, মানে কোলেস্টেরল থেকে এগুলো তৈরি হয়। সুতরাং আমরা যদি কোনো কারণ ছাড়াই বা অতিরিক্ত পরিমাণে কোলেস্টেরল কমানোর ওষুধ খাই, তাহলে এই সমস্যাগুলো আমরা মানে এই সমস্যা আক্রান্ত হব। অথবা যদি আমরা ভয়ে ভালো কোলেস্টেরল গুলো খাওয়া বন্ধ করে দিই, তাহলে আমাদের এই হরমোনগুলো তৈরি হবে না। সুতরাং এই বিষয়টা খুব খেয়াল রাখতে হবে যেন আমরা কোলেস্টেরল কাট না করি, ঠিক আছে, কোলেস্টেরল, ভালো কোলেস্টেরল আমরা যেন গ্রহণ করি, ঠিক আছে, বিকজ কোলেস্টেরল থেকে এই হরমোনগুলো তৈরি হয়। এখন হচ্ছে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে কর্টিসল, ঠিক আছে। কর্টিসল একটা হরমোন, যেটা হচ্ছে আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে রিলিজ হচ্ছে এই যে ওভারিতে যখন এটা মেনোপজের সময়, এটা তো মেনোপজ, হ্যাঁ, মেনোপজের সময় যেটা কি হয়, ওভারি তো শাটডাউন করতেছে, কারণ ওভারি তখন আর ওভাম রিলিজ করছে না এবং ইস্ট্রোজেন প্রজেস্টেরন এটা কমে যাচ্ছে। কমে গেলে তখন ব্যাক ফ্লোতে এইটার কাউন্টারে অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে কর্টিসল রিলিজ হয়, কারণ এটা একটা স্ট্রেস মোকাবেলা করার জন্য কর্টিসল রিলিজ হয়, কারণ কর্টিসল একটা স্ট্রেস হরমোন। তো এটা যখন যাদের এটার ব্যালেন্স ঠিক নেই, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের সাথে এটা সিনক্রোনাইজেশন ঠিক মতো হয় না, তাদের কর্টিসল বেশি পরিমাণে রিলিজ হয়। এবং এই কর্টিসলের একটা কাজ হচ্ছে যে ইনসুলিন বাড়িয়ে দেয়, তারপরে মাসেলগুলো ব্রেকডাউন করে গ্লুকোজ তৈরি করে, ঠিক আছে। এই জন্য দেখা যাচ্ছে যে এই মেনোপজের পরে মহিলারা মাসেলগুলো ওয়াস্টিং হয়, থায়ের মাসেল, হ্যাঁ, চেস্টের মাসেল, হাত পায়ের মাসেলগুলো, এগুলো শুকিয়ে যায়। আবার কোলাজেন, চামড়ার নিচে যে কোলাজেন ফাইবারগুলো আছে, হ্যাঁ, যেটার কারণে স্কিন টান টান থাকে বা তারুণ্য দীপ্ত লাগে চেহারা বা শরীর, বা ব্রেস্ট বা অন্যান্য যে সেক্সুয়াল অর্গান, সেকেন্ডারি সেক্সুয়াল অর্গানগুলো যেগুলো স্বাভাবিক থাকে মাসিকের মানে মেনোপজের আগে, তো এই বিষয়গুলো দ্রুত কোলাজেনগুলো লস করার কারণে, কর্টিসল রিলিজের কারণে কোলাজেন লস করে এবং এটা দ্রুত শুকিয়ে যায় এবং বার্ধক্যের দিকে চলে যায়। তো এইটা ইম্পর্টেন্ট একটা বিষয় যে অ্যাড্রিনাল গ্ল্যান্ডটা যেটা এই কর্টিসল রিলিজ করে, ঠিক আছে। সুতরাং যাদের এই সিনক্রোনাইজেশনটা ভালো নেই, তাদের ক্ষেত্রে এটা বেশি হয়, ঠিক আছে। তো এটা প্রিভেন্ট করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে কর্টিসল যেন না বেশি হয় সেজন্য স্ট্রেসটা কমিয়ে রাখতে হবে, আমাদের স্ট্রেস কমাতে হবে।
স্ট্রেস কমাতে হবে। আর যেটা করতে হবে সেটা হচ্ছে প্রজেস্টেরন ব্যালেন্সটা বাড়াবো, প্রজেস্টেরনটা হরমোনটা আমাদের বাড়াতে হবে। যত প্রজেস্টেরন বাড়বে তত আপনার ইস্ট্রোজেনের ডমিনেন্স ইফেক্টটা কম ফিল করবে। তো সেটার জন্য আমাদের যেটা প্রথমে আমরা লাইফস্টাইল খাবার দাবারের দিকে ফোকাস করব, ওয়েট কমিয়ে নিয়ে আসতে হবে যাদের ওয়েট বেশি আছে, ইন্টারমিডিয়েট ফাস্টিং, তারপরে ইনসুলিন রেজিস্ট্যান্স বা ইনসুলিন কমানোর জন্য যে ডায়েট আমরা দেই সেই ডায়েটটা ফলো করতে হবে, সেটা হচ্ছে লো কার্ব হাই ফ্যাট ডায়েট। তারপর কোলেস্টেরল ইনটেক বাড়াতে হবে, এক্সারসাইজ করতে হবে, তারপর ভালো ঘুমের প্যাটার্নটা ঠিক করতে হবে। তো এই বিষয়গুলো যদি খেয়াল করে এবং অনেক সময় এক্সট্রা প্রজেস্টেরন আমাদের সাময়িক সময়ের জন্য ব্যবহার করতে হয় যাদের এই ধরনের সিমটম এক্সেস আছে। এটাকে বলা হয় বায়ো আইডেন্টিক্যাল প্রজেস্টেরন। এটা ইয়াম বা সয় থেকে তৈরি করা হয়, ন্যাচারাল বায়ো আইডেন্টিক্যাল, মানে শরীরে যে ধরনের স্ট্রাকচারে প্রজেস্টেরন সেই স্ট্রাকচারের প্রজেস্টেরন ক্রিম, নট সিনথেটিক। সিনথেটিক প্রজেস্টেরন এটা খুবই সাইড ইফেক্ট করে এবং এটা খুবই কষাস্তি ব্যবহার করতে হয়। তো বায়ো আইডেন্টিক্যাল প্রজেস্টেরন আমরা সাধারণত অনেক সময় প্রেসক্রাইব করি বা দেই, সেটা তার এই ধরনের ওভার ইস্ট্রোজেন ডমিনেন্স ইফেক্টগুলোকে কমিয়ে নিয়ে আসে। তো আরেকটা ইম্পর্টেন্ট যে বিষয় যেটা হচ্ছে ভিটামিন ই। তো ভিটামিন ই আমরা জানি অ্যান্টি এজিং একটা ভিটামিন, এবং এই ভিটামিন ইটা খুব ভালোভাবে, ভিটামিন এর মধ্যে ন্যাচারাল ভিটামিন ই যেটা টোকোফেরল এবং টোকোট্রিনল এই দুটার কম্বিনেশনে পাওয়া যায়। তো এইটা টোটাল হরমোনাল ব্যালেন্সটা বা এই সময়ের পিরিয়ডটাকে খুব সুন্দরভাবে এটা কভার করে। তো এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। এছাড়া আমরা অনেক সময় কিছু সাপ্লিমেন্ট ব্যবহার করতে হয় বা খাবারের মধ্যে ক্রুসিফেরাস যে ভেজিটেবলগুলো, হ্যাঁ, যেমন ব্রোকলি, তারপরে ফুলকপি, বাঁধাকপি, হ্যাঁ, তারপরে লাল বাঁধাকপি, এই ধরনের কিছু এই সবজিগুলো খেতে হবে। অথবা এই সবজি থেকে যেই সাপ্লিমেন্টগুলো তৈরি করা হয় এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ সাপ্লিমেন্ট হচ্ছে ডিম। হ্যাঁ, এর সাথে এখানে ক্রুসিফেরাস ভেজিটেবলের নির্যাসগুলো স্ট্রংলি দেওয়া আছে। তো সেটা ইস্ট্রোজেন ডমিনেন্সটাকে প্রিভেন্ট করে। আর হচ্ছে আমাদের সামুদ্রিক সি কেল্প, হ্যাঁ, এটা সাপ্লিমেন্ট হিসেবে পাওয়া যায়, এটা খাওয়া যায়। তারপরে আয়োডিন এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট আরেকটা হার্বস আছে যেটা অনেক সময় সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে পিউরারিয়া মিরিফিকা। ঠিক আছে, তো এই সাপ্লিমেন্টটাও অনেক সময় ব্যবহার করা হয়। এরা হচ্ছে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরনের ব্যালেন্সটা ঠিক রাখে ন্যাচারালি। এছাড়া যদি আমরা পেশেন্টের মাঝখানে খুব বৈশিষ্ট্যপূর্ণ সিমটম পাই, যেমন তার খুবই ক্যারেক্টারিস্টিক সিমটম, হ্যাঁ, এবং যেটা তার নিজস্ব কিছু সিমটম, এক্সট্রাঅর্ডিনারি সিমটম বা খুব ক্যারেক্টারিস্টিক সিমটম, সেই ধরনের সিমটম যদি আমরা পাই, সেই ক্ষেত্রে আমরা তার একই সাথে আমরা হোমিওপ্যাথিক মেডিসিন এখানে প্রেসক্রাইব করি। কারণ হোমিওপ্যাথিক মেডিসিন সিলেকশন করতে গেলে আপনাকে বৈশিষ্ট্যপূর্ণ সিমটম লাগবে। গ্রস সিমটমে আসলে ভালো কাজ করে না। বৈশিষ্ট্যপূর্ণ সিমটম যদি পাওয়া যায় তাহলে খুব ভালো র্যাপিড রেজাল্ট পাওয়া যায়। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে টোটাল বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করলাম। তো যারা মেনোপজাল সিমটমে আছেন বা মেনোপজাল সিমটম অলরেডি শুরু হয়ে গেছেন বা শুরু হবে, তারা এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। তাহলে কি কি বিষয় আলোচনা হলো, যে আমার এই পিরিয়ডটাতে আমাদের এই ধরনের সিমটম যেগুলো বললাম, হট ফ্লাশ, ভ্যাজিনাল অ্যাট্রফি, ভ্যাজিনাল ড্রাইনেস, ওয়েট লস, ওয়েট গেইন, অ্যাট্রফি, হ্যাঁ, লস অফ লিবিডো, এগুলো হবে। কিন্তু এই সময়টাতে আমাদের যেটাকে করতে হবে, অ্যাড্রিনাল গ্ল্যান্ডটাকে ফোকাস করতে হবে, অ্যাড্রিনাল গ্ল্যান্ডটার স্বাস্থ্য ভালো রাখতে হবে। ঠিক আছে, তো এটার জন্য আমি আরেকটা ভিডিও তৈরি করব কিভাবে আমরা এই অ্যাড্রিনাল গ্ল্যান্ডের স্বাস্থ্য ভালো রাখতে পারি। তো সেই বিষয়টা আমরা অ্যাপ্লাই করলে দেখা যাবে যে এই পিরিয়ডটা, এই ট্রানজিশনাল পিরিয়ডটা আমরা সুন্দরভাবে পাড়ি দিতে পারবো। এবং মজার ব্যাপার হলো বা আশার ব্যাপার হলো, পেশেন্টদের জন্য বলতে চাই, যেটা হচ্ছে আমরা অনেকে মনে করি যে মেনোপজ হয়ে যাওয়া মানে জীবনের হয়তো অনেক কিছু ক্লোজ হয়ে যাওয়া। আসলে বিষয়টা এরকম না। যদি আপনার ইস্ট্রোজেন, প্রজেস্টেরনের এবং টেস্টোস্টেরনের ব্যালেন্সটা ঠিক রাখতে পারেন, ঠিক আছে, এবং এটা করা খুবই সম্ভব এবং এটা হরহামেশাই করা যায়, কিন্তু টেকনিক্যালি আপনাকে এই বিষয়গুলো, হ্যাঁ, এডুকেটেড হতে হবে, যে আপনার লাইফস্টাইল, খাবার, হ্যাঁ, এবং প্রয়োজনীয় চিকিৎসকের পরামর্শ, হ্যাঁ। তো এই বিষয়গুলো যদি সঠিকভাবে মেনটেন করা যায় তাহলে একজন মহিলা খুব সুন্দরভাবে তার এই ট্রানজিশনাল পিরিয়ডটা পার হতে পারে এবং খুবই উৎফুল্ল, হ্যাঁ, ইয়াং এবং এনার্জেটিক, খুবই আনন্দময় জীবন মেনোপজের সময় তারা এনজয় করতে পারে। সো মেনোপজের সিমটম যারা আছেন বা অলরেডি হয়েছে, তো তাদের ভেঙে পড়ার কিছু নাই, তাদের টেনশনের কিছু নাই। তো তারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন, তাহলে এই সময়গুলো খুব সুন্দরভাবে অতিক্রম করে সুন্দর জীবনযাপন লিড করতে পারবেন। তো যাই হোক, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ পরবর্তীতে আরো কোনো গুরুত্বপূর্ণ টপিকস, হেলথ টপিকস নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।